আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ডেম্বলের হ্যাটট্রিকের রেকর্ড 10 জনের ইরাককে বিধ্বস্ত করেছে সেনেগাল। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন। গ্রেট হলের বৈঠকে তারেক রহমানকে শি জিনপিং এর আশ্বাস। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোরের প্রস্তাব। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্তে বেইজিং ঢাকা। বিনিয়োগ ও কর্মসংস্থানে অপার সম্ভাবনা দেখছেন মাহাদি আমিন। গুম খুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি। মির্জা ফখরুলের ভুক্তভোগী পরিবারগুলোকে ভাতার আওতায় আনার উদ্যোগ। সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ডেপুটি স্পিকারের। এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ বিরোধী দলীয় নেতার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে উদাসীন বলে ক্ষোভ প্রকাশ। প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপে যে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত জর্ডান। নিয়মরক্ষার এই ম্যাচে মহাতারকা লিওনেল মেসি গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন কিনা সেই প্রশ্নটা থেকেই যায়। তবে কাকে বিশ্রাম দেওয়া হবে তা জানাননি কোচ লিওনেল স্কালোনি। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় আগামীকাল সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমানের রিপোর্ট। টানা 2 ম্যাচ জিতে দুর্দান্ত ফর্মে আছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শীর্ষস্থান ইতিমধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় রাউন্ড অফ 32-র আগে নবাগত জর্ডানের বিপক্ষে লড়াইয়ে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেয়া এবং নতুনদের সুযোগ দেওয়ার জন্য লিওনেল স্কালোনি কৌশলগত কিছু পরিবর্তন আনতে পারেন। বিশ্রামে রাখা হতে পারে মহাতারকা লিওনেল মেসিকে। তার পরিবর্তে তরুণ স্ট্রাইকার নিকোলাস পাচকে খেলাতে পারেন। কিন্তু মেসি যে ফর্মে আছেন তাতে জর্ডানের বিপক্ষে হ্যাটট্রিকও করতে পারেন। সেক্ষেত্রে তার গোল সংখ্যা আরও বাড়বে। পেছনে আছেন কিলিয়ান এমবাপ্পে। 2 তারকার লড়াই চলছে। সেই লড়াইয়ে এগিয়ে যাওয়ার সহজ সুযোগটা কি মেসি মিস করবেন? এদিকে নকআউট ম্যাচের আগে 5 দিন সময় থাকবে। তাতে কোচ চাইলেও মেসি বিশ্রাম নেবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। জুলিয়ান আলভারেজ, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারদেস, নিকোলাস ওতামেন্দিরা চোট সারিয়ে থাকতে পারেন মাঠে। তবে কাকে বিশ্রামে রাখতে চান সে বিষয়ে স্কালোনি স্পষ্ট করেননি। আলী আল ওলওয়ান এবং মোহাম্মদ আবু তাহা কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে ঘায়েল করে থাকেন। তাছাড়া ডেড বল থেকে ফায়দা তুলে নিতে ওস্তাদ মরক্কোর কোচ জামাল সিলামের জর্ডান। তবে নিয়ম রক্ষার এই ম্যাচে সেই সুযোগ কি দেবে লিওনেল স্কালোনির দল? পরাগারমান, এটিএন বাংলা। এবার অন্যান্য সংবাদ। বাংলাদেশের উন্নয়নে চীন সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শীর্ষ বৈঠকে তিনি বলেন, 2 দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে একযোগে কাজ করবে ঢাকা বেইজিং। রোহিঙ্গা সমস্যার সমাধান ও বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। চীনের বেইজিং থেকে মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চীন সফরের শেষ দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে চীনের ঐতিহাসিক গ্রেট হল অব পিপলে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এরপরেই শুরু হয় দ্বিপক্ষীয় বৈঠক। প্রায় 40 মিনিটের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পায়। পরে বৈঠকের বিষয়বস্তু সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ও হুমায়ুন কবির। মাহাদি আমিন জানান, এ বৈঠকের পর 2 দেশের ঐতিহাসিক দীর্ঘমেয়াদী সম্পর্ক আরো গভীর হয়েছে। বাংলাদেশের ওয়ান চায়না পলিসি সুসংহত থাকবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাপরিকল্পনা যেটি বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল সেটি বাস্তবায়ন প্রক্রিয়া আমরা যাচ্ছি। এখানকার প্ল্যানিং, ফিজিবিলিটি স্টাডি এবং টেকনিক্যাল যে কোনো সাপোর্টে
তিস্তা মহাপরিকল্পনা সহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় এবং বাংলাদেশ থেকেও আমরা স্বাভাবিকভাবে যদি সেখানে আমাদের কস্টিং এর অ্যাডভান্টেজ থাকে, যদি আমরা টেকনিক্যাল সাপোর্টটা প্রপারলি পাই, এবং যেহেতু আমাদের এখানে স্বাভাবিকভাবেই বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য প্রণীত উদ্যোগগুলোর সাথে চীনের দীর্ঘদিনের যে এক্সপার্টিস রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা অ্যালাইন করছে। এক্ষেত্রে আমরা সামনের দিনগুলোতে খুব ডিপ রুটেড কোলাবোরেশন প্রত্যাশা করছি। The Honorable President of China also emphasized this visit by our Honorable Prime Minister Tariq Rahman will foster the development between the two countries and also fasten the development. সংবাদ সম্মেলনে জানানো হয়, চীন থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত ইকোনমিক করিডোর বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে চীনের প্রেসিডেন্ট। কানেক্টিভিটি নিয়ে ডিটেইলে কথা হয়েছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়, যে ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের অর্থনীতিকে আরো ব্যাপ্তি বাড়ানো, ইকোনমিক ট্রানজাকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনটাকে আরো এনহ্যান্স করা। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে চীন। রোহিঙ্গার বিষয়ে বাংলাদেশের অবস্থান খুব সুনিশ্চিত। আমরা চাই সেফ, ভলান্টারি এবং ডিগনিফাইড ওয়েতে যারা আমাদের দেশে রোহিঙ্গা রয়েছেন ওনারা নিজ দেশে ফেরত যাক। এ বিষয়ে চীন আমাদেরকে কথা দিয়েছে যে আমরা যখন চাই ওনারা মায়ানমারের সাথে আমাদেরকে কোনো ডায়ালগ প্রয়োজন হলে সেখানে ফ্যাসিলিটেট করবে। চীন ভূমিকা রাখবে এবং একটা যেখানে আমাদের কোঅপারেশন দরকার চীনের, they are ready to cooperate. মাহদি আমিন জানান, চীন বাংলাদেশ দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে নতুন পথ নকশা তৈরি হয়েছে। এতে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। দীর্ঘমেয়াদী সম্পর্কের কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত হয়েছে এ সফরে। ব্রিক্সের সদস্যপদ পেতে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন। সফরে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 16 দফা যৌথ ইশতেহার ঘোষণা করবে দুদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে তা ভবিষ্যতই বলে দেবে। তবে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় চীন সরকারের ঐকমত্য, সর্বাধিক সংখ্যক সমঝোতা স্মারক সই আর চীন সরকারের দেয়া রাজকীয় সংবর্ধনার কারণে বলাই যায় এ সফর সফল হয়েছে। শুধু কূটনৈতিক সফলতা নয়, ভূ রাজনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চীনের বেইজিং থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। মালয়েশিয়া ও চীন 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 7:45 ঢাকায় নামলে তাকে অভ্যর্থনা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ বিএনপির শীর্ষ নেতারা। পরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, দেশের স্বার্থ ও বাণিজ্য উন্নত করার বিষয়ে মালয়েশিয়া ও চীনের সঙ্গে আলোচনা হয়েছে। বিস্তারিত তৌহিদুর রহমান তুহির রিপোর্টে। চীন সফরের শেষ দিন কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঐতিহাসিক তিয়েনআনমেন স্কোয়ারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবে দেশটির বিপ্লবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষীয় বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল 5:16 চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে ছিলেন সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান ও সফরসঙ্গীরা। রাত 7:45 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, মালয়েশিয়া ও চীনের সঙ্গে দেশের স্বার্থ ও বাণিজ্য কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং চীন এবং মালয়েশিয়ার সরকার প্রধান যারা রয়েছেন তাদের মাঝে যে উষ্ণ সম্পর্ক আমরা দেখেছি, যে আন্তরিকতা আমরা দেখেছি, ইনশাল্লাহ সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, জনগণের ভাগ্য পরিবর্তন করবার ক্ষেত্রে সেগুলো অনেক বড় ভূমিকা রাখবে। বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত অর্থনৈতিক করিডোর করতে বেইজিংয়ের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি। শুধু নির্দিষ্ট কোনো দেশ না, এর মাধ্যমে সাউথ এশিয়ার অন্যান্য দেশের প্রতি সাথে মার্কেটের একটা অবারিত উৎসব তৈরি হবে। আসিয়ান দেশগুলোর সাথে হয়তো বাণিজ্যের প্রসার ঘটবে। সুতরাং অবশ্যই এটা আমরা ইতিবাচকভাবে নিচ্ছি। পরবর্তীতে সামনের দিনগুলোতে এটা একটা বিশাল মহাপরিকল্পনা, সেটি নিয়ে ডিটেল স্টাডি করা হবে এবং আলোচনা করা হবে ইনশাল্লাহ। মালয়েশিয়ার অভ্যন্তরীণ বিষয় সমাধান হলে শ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন সরকারের এই মুখপাত্র। মালয়েশিয়ার শ্রম বাজার বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রযোজ্য। ওনাদের অভ্যন্তরীণ যে নীতিমালা রয়েছে সেই ইন্টারনাল প্রসিজিয়ার ফলো করবার পরে
যত দ্রুত সম্ভব যদি কোনো দেশের মার্কেট ওপেন করা হয় তবে বাংলাদেশকে ফাস্ট ট্র্যাক করা হবে, প্রায়োরিটাইজ করা হবে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গুমের শিকার পরিবারগুলোকে দীর্ঘদিনের লড়াইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের পাশে দাঁড়ানো এবং গুম খুনের বিচার নিশ্চিতে সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংলাপে এই প্রস্তাব দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী আমলের গুম খুনের বিচার নিশ্চিত করবে বর্তমান সরকার। সেই সাথে ভুক্তভোগী পরিবারগুলোকে ভাতার আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন জামিল হাসান শান্ত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের নেতাকর্মী সহ গুমের শিকার হন অনেকে। ঘটে বিচার বহির্ভূত বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনাও। গুম ও নির্যাতনের শিকার সেসব পরিবারের পরিস্থিতি নিয়ে শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংলাপের আয়োজন করে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার। আমরা যারা গুম হয়েছে, পরিবার যারা সংকটের মধ্যে আছে, তাদের জন্য সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়। এ সময় গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যরা সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতি তুলে ধরেন। বলেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে আবারও গুম ফিরে আসবে, বাড়বে নিরাপত্তার ঝুঁকি। গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে গিয়ে নো রিপিটেশন, যাতে এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনদিন যদি না হতে পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। ভবিষ্যতে যদি এটা বন্ধ করতে হয় তাহলে ন্যায্য বিচারটি করতে হবে। 1 মাসের মধ্যে আপনাদের এই 101 গুম পরিবারের বিচার তদন্ত আমি শুরু করব। আলোচনায় অংশ নিয়ে গুম হওয়া পরিবারগুলোর দেখভালে সংসদীয় কমিটি গঠনের পরামর্শ দেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এই গুম পরিবার, ক্রসফায়ারে যাওয়া পরিবারগুলোর জন্য একটা স্পেশাল সংসদীয় কমিটি গঠন করা যেতে পারে। চলতি বাজেটে গুমের শিকার ও পরিবারের সদস্যদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা নিশ্চিতে জোর দেন বক্তারা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। নথি পাঠানোর পর সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরতের বিষয়ে কিছু জানায়নি দুবাই সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক বিরোধী অনুষ্ঠানে তিনি জানান, ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও ফিরিয়ে আনতে আশাবাদী সরকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পুশিন ঠেকাতে সতর্ক করেছে বিজিবি। মাদক নির্মূলে আইন সংশোধন হচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিএম তসলিম। মাদক নির্মূল করা বর্তমান সরকারের অঙ্গীকার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পূর্বের আইন সংশোধন করা হচ্ছে। জানান, প্রতিটি জেলায় মাদক পরীক্ষাগার স্থাপন সহ মাদক নির্মূলে কর্মকর্তাদের দেয়া হবে আধুনিক অস্ত্র। উপযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধন, তাতে তাদেরকে অস্ত্র দেয়া হবে, আধুনিক অস্ত্র দেয়া হবে, 9mm পিস্তলও দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সীমান্তে পুশিন ঠেকাতে সর্বোচ্চ অবস্থানে বিজিবি। সংযুক্ত আরব আমিরাত থেকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এবং ভারত থেকে হাদি হত্যায় গ্রেফতারকৃত আসামিদেরকে দ্রুত সময়ে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইউএই গভর্নমেন্টের ফেডারেল পুলিশ বেনজিরকে গ্রেফতার করার পরে যে ইমেইলে মেসেজ দিয়েছিল 30 দিনের ভিতরে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠাই তাকে ফেরত আনার ব্যাপারে, আমরা 3 দিনের ভিতরে তৈরি করে দিয়েছি। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে 3 জন ভারত সরকার গ্রেফতার করেছে। ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য, রিপেট্রিয়েট করার জন্য এক্সট্রাডিশন চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট সহকারে আমাদের কাগজপত্র তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাবো। এর আগে মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীতে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় নিয়ে কথা বললেও নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে উদাসীন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। রাজধানীর আলফালা মিলনায়তনে জামায়াত ইসলামীর নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠক। এতে উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন দলটির আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেই সব জায়গায় আগের মতো জায়গায় থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। আমরা একটা মানবিক সমাজ চাই, মানুষের বসবাসযোগ্য একটা বাংলাদেশ চাই, আমার শিশুর নিরাপত্তা চাই, সন্তানের নিরাপত্তা চাই, আমার মায়ের বোনের মেয়ের নিরাপত্তা চাই, ইজ্জতের নিরাপত্তা চাই। কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করতে চাই না। মাথা সোজা করা একটা জাতি হিসেবে আমরা দাঁড়াতে চাই। এর জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় দেশে কোনো পরিবর্তন আসেনি মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। 15.5 বছর এত জীবন, এত অর্থের পরে একটা সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষ ভিন্ন কিছু আশা করে। আমরা এই জাতিকে কথা দিচ্ছি, জাতির স্বার্থে সংসদের ভিতরে আমাদের ভূমিকা পরিচালিত হবে ইনশাআল্লাহ। এ সময় সরকারকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ইতিবাচক সব কাজে বিরোধী দলের সহযোগিতার আশ্বাস দেন জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে ব্রাজিল আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় আঞ্চলিক ব্যবসা কেন্দ্র হিসেবে দেখছে ব্রাজিল। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়িক নেতৃবৃন্দ ও প্ল্যাটফর্ম RMG ক্লাব লিমিটেডের কর্পোরেট অফিসের উদ্বোধন করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ব্রাজিল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করা হয়। এর ফলে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার পাশাপাশি তৈরি পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। Bangladesh is importing almost $1 billion worth of cotton from Brazil, and this is the highest among all the countries, and it is growing. And if Brazil can produce organic cotton, we can import more. টেক্সটাইল এন্ড অ্যাপারেল টুগেদার আমরা 3 অ্যাসোসিয়েশন যদি একসাথে মিলে একটা কিছু করতে পারি, তাহলে এইটা হবে বাংলাদেশের বিজনেস কমিউনিটির জন্য সবচেয়ে বড় স্ট্রং ভয়েসের একটা প্ল্যাটফর্ম। পবিত্র আশুরা উপলক্ষে ফরিদপুরের 22 রশি বিশ্ব জাকের মঞ্জিলে 2 দিনের ইবাদত কর্মসূচির আয়োজন করেছে জাকের পার্টি। বৃহস্পতিবার মাগরিবের নামাজের মাধ্যমে শুরু হওয়া এই কার্যক্রমে অংশ নেন জাকের পার্টির নেতাকর্মী, সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লি। উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সাল। শুক্রবার জুমার নামাজের পর ফাতেহা শরীফ পাঠ ও রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এবার খেলার খবর। ক্রীড়াঙ্গনে তৃণমূলে জোয়ার আনতে আবারও শুরু হচ্ছে নতুন কোরিয়া স্পোর্টস। আগামী 1 জুলাই থেকে দ্বিতীয় মৌসুমে নিবন্ধন শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় সাঁতার এবং ওয়াটার পোলো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, সেপ্টেম্বরে মাঠে গড়াবে ইউনিয়ন পর্যায়ের খেলা। 12 থেকে 14 বছর বয়সীরা অংশ নেবে ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের মাঠে ফেরাতে এবং মাদক ও প্রযুক্তি আসক্তি কমাতে এই উদ্যোগ নিয়েছে সরকার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স। ডেম্বলার হ্যাট্রিকের রেকর্ড, 10 জনের
ইরাককে বিধ্বস্ত করেছে সেনেগাল। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে চীন গ্রেট হলের বৈঠকে তারেক রহমানকে শি জিনপিং এর আশ্বাস। মিয়ানমারকে যুক্ত করে ইকোনমিক করিডোরের প্রস্তাব। মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্তে বেইজিং ঢাকা বিনিয়োগ ও কর্মসংস্থানে অপার সম্ভাবনা দেখছেন মাহাদি আমিন। গুম খুনের বিচার নিশ্চিতে প্রতিশ্রুতি মির্জা ফখরুলের। ভুক্তভোগী পরিবারগুলোকে ভাতার আওতায় আনার উদ্যোগ। সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব ডেপুটি স্পিকারের। এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ বিরোধী দলীয় নেতা। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে উদাসীন বলে ক্ষোভ প্রকাশ। প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।